আমন্ত্রণ জানাচ্ছি প্রামাণ্য অনুষ্ঠান রূপান্তর দেখার জন্য। আদিকালের মানুষের সভ্যতা জ্ঞান না থাকার কারণে তারা বনে জঙ্গলে পাহাড় পর্বতে ও বিভিন্ন গাছের কোটরে বা গুহায় বসবাস করত। সভ্যতার ক্রমবিকাশে মানুষ ধীরে ধীরে জ্ঞানার্জন শুরু করলো। দ্রুত পরিবর্তনশীল সমাজে বর্তমানে স্বল্প সময়ের মধ্যে বিজ্ঞান ভিত্তিক কারিগরি এবং জীবনমুখী শিক্ষা মানুষের জীবনধারার ব্যাপক পরিবর্তন বা রূপান্তর ঘটিয়েছে। তেমনি বিজ্ঞানের কল্যাণে রোমাঞ্চকর অনেক পেশার দ্বার উন্মুক্ত হয়েছে। সমস্ত পৃথিবীর যেসব দেশ অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছে তার পেছনে রয়েছে কারিগরি শিক্ষা। সম্মানিত দর্শক, আজ দেখুন কারিগরি ও জীবনমুখী শিক্ষা এবং এভিয়েশন ক্যারিয়ারের উপর প্রতিবেদন। বিস্ময়কর পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটিতে জীবন ধারণের জন্য মানুষ নানা রকম কলাকৌশল খুঁজে বেরিয়েছে। প্রাচীনকালে মানুষ একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছে। এরপর ধীরে ধীরে আবিষ্কৃত হয়েছে নানা রকম শিক্ষা কৌশল। পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে বিচিত্র রকম শিক্ষা নিয়ে মানুষ নানান পেশায় নিজেদের সম্পৃক্ত করেছে। এর মধ্যে অল্প সময়ে হাতে কলমে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে যে শিক্ষা নিয়ে সাথে সাথে কর্মজীবনে কাজে লাগানো যায়, এটাই হলো কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা যে দেশে যত বেশি, সে দেশ তত উন্নতি লাভ করেছে। বর্তমানে বাংলাদেশে কারিগরি শিক্ষার হার মাত্র 8%, যেখানে প্রতিবেশী দেশ ভারতে 40%, চীনে 60% এবং জাপানে প্রায় 70%। উন্নত দেশগুলোতে কারিগরি শিক্ষা প্রসারের কারণে তারা এগিয়েছে অনেক দূর। আসার কথা হচ্ছে বর্তমান সরকার বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপরেও বেশ জোর দিয়েছে। দর্শক, আমি কথা বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব এবং কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল হক তালুকদার স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব আমাদের দেশের কারিগরি শিক্ষার আগামী সম্ভাবনা কেমন? সাধারণ শিক্ষার প্রতি আমাদের বেশি ঝোঁক, এটা আগে থেকেই, কিন্তু ইদানিং বিশেষ করে 2008-এর পর থেকে আমাদের কারিগরি শিক্ষার প্রতি সরকার এবং জনগণ অনেক বেশি মনোযোগী হয়েছে। এবং আপনারা জানেন যে 2010 সালে সরকার একটি সর্বজন গ্রাহ্য বলছে এই জন্য যে এটা এই শিক্ষা নীতি নিয়ে তেমন কোনো বিতর্ক উত্থাপিত হয়নি, এবং সেখানে আগে কিন্তু কোনো শিক্ষা নীতিতে এই ধরনের কারিগরি শিক্ষাকে এতটা গুরুত্ব দেয়নি। এবং বর্তমান এই নীতিতে কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে এবং একটি কারিগরি বিশ্ববিদ্যালয় করারও সরকারের একটা পরিকল্পনা আছে। 2011 সনে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি গঠিত হয়েছে এবং এর মূল লক্ষ্য হলো যে দক্ষ জনশক্তি গড়ে তোলা পরিকল্পিতভাবে। একটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য দেশ কাজ করছে এবং সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমাদের দরকার ডিজিটাল বা দক্ষ মানুষ। এবং সরকার যেটা বলছে, যখন আমাদের কারিগরি শিক্ষা হয়তো 7 বা 8 ভাগে আছে, এটাকে 2020 সালের মধ্যে 20 ভাগে উন্নীত করা। সেই জন্য এখন 2 শিফটে আমাদের সরকারি প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়তই বাড়ছে। কারিগরি শিক্ষা বোর্ড বেসরকারি প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। আমাদের এখন প্রায় 7,500 বিভিন্ন ধরনের, অর্থাৎ শর্ট কোর্স বা স্বল্প মেয়াদী কোর্স, ডিপ্লোমা 4 বছর মেয়াদী, এরকম বিভিন্ন পর্যায়ের কোর্স আছে যেগুলো নিয়ে আমরা দক্ষ মানুষ বৃদ্ধিতে সহায়তা করছি। স্টেপ প্রজেক্ট থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে প্রচুর বৃত্তি দেওয়া হচ্ছে, এতে করে গরিব এবং মেধাবী শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় আগ্রহী হচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা অভিভাবক আছে, শিক্ষার্থী আছে, তারাও কিন্তু যেটাকে বলবো আমি কারিগরি মনস্ক হতে হবে। এভিয়েশন ক্যারিয়ারের আমাদের দেশের সম্ভাবনা কেমন? আমাদের দেশে যেটা সরকারি এভিয়েশন তো আছে, কিন্তু আসলে বেসরকারি এখন অনেক এগিয়ে গেছে। বেসরকারি অনেক এয়ারলাইন্স এখন অপারেট করছে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, কিন্তু সেই তুলনায় আমাদের দেশে দক্ষ জনশক্তি নেই ওই ক্ষেত্রে, ওই খাতে। তো এটার একটা লিমিটেশন হলো, এটার এভিয়েশনের ট্রেনিং এর জন্য যে ক্যাপিটাল বা মূলধন দরকার, সেটা অনেকের পক্ষে যোগান দেওয়া সম্ভব হয় না। সেই জন্য যারা আসছেন তারা আসলে আমি বলবো তারা খুব সাহসী
ভূমিকা পালন করছেন, একটা বাস্তবোচিত এবং দেশের স্বার্থে তারা কাজ করছেন। এখানে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার, সরকারিভাবে এগুলো, যেমন বাংলাদেশ বিমান কিন্তু ইচ্ছে করলে অনেককেই এই প্রশিক্ষণটা দিতে পারে, এটা আরো প্রসারিত করতে পারে, এবং যারা বেসরকারিভাবে আসছেন তাদেরকে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া যায়, সাপোর্ট দেওয়া যায়, সমর্থন দেওয়া যায়, সহায়তা দেওয়া যায়, তাহলে তারাও কিন্তু অনেক দক্ষ কর্মী তৈরি করতে পারে। আমাদের দেশে তো অনেক ফ্লাইট আসে, অনেক অনেক দেশ থেকে আসে, এবং সেখানেও আমাদের শিক্ষার্থীদের বা আমাদের ছেলে মেয়েদের কাজের সুযোগ তৈরি হবে। কিন্তু এখন আমাদের এভিয়েশনে খুব সীমিত পর্যায়ে। আমার মনে হয় যে যদি যারা ভালো উদ্যোক্তা আছেন তারা যদি এদিকে একটু এগিয়ে আসেন, তাহলে কিন্তু এভিয়েশন সেক্টরটাও আমাদের ভালো চলবে। আর হলো যে এভিয়েশন সেক্টরে বেতন বা পারিশ্রমিক অনেক বেশি, কাজে এখান থেকে একটু শিখতে পারলেই তারা ভালো বেতনে একটা চাকরি পেতে পারে। কারিগরি ও জীবনমুখী শিক্ষা মানুষের জীবনধারার ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। এর ফলস্বরূপ নানা বিচিত্র পেশায় মানুষ নিজেদেরকে নিয়োজিত করেছে। আর এমন একটি রোমাঞ্চকর পেশার বিষয় হচ্ছে এভিয়েশন ক্যারিয়ার। দর্শক, এভিয়েশন বিষয় জানার আগে চলুন জেনে আসি চিরকুমার দুই ভাই অরভিল রাইট ও উইলভার রাইট কিভাবে বিমান আবিষ্কার করেছেন। নীল আকাশে ডানা মেলে পাখি এবং ফড়িংদের স্বাচ্ছন্দ্য বিচরণ দেখে মানুষেরও ইচ্ছে হলো আকাশে ওড়ার। নানা পরীক্ষা নিরীক্ষা, অক্লান্ত পরিশ্রম আর বিচিত্র অভিজ্ঞতার ধাপ পেরিয়ে মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিল। বর্তমানে মানুষ চন্দ্র জয়ের পর মঙ্গল জয়ের পথে। এখন মহাশূন্য মানুষের হাতের মুঠোয়। উড়োজাহাজের যাত্রীরা আকাশে উড়ছে নিরাপদে, দ্রুত গতিতে এবং আরামদায়ক সুপরিসর বিমানে। প্রতিদিন লক্ষাধিক ফ্লাইটে প্রায় কোটি কোটি যাত্রী পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে নির্বিঘ্নে যাতায়াত করছে। তাতেও মানুষের আজন্ম ওড়ার স্বাদ মেটেনি, তাই নিত্য চলছে নতুন নতুন উদ্ভাবনের নেশা। উদ্ভাবন হচ্ছে অনেক অত্যাধুনিক উড়োজাহাজের। এই উড়োজাহাজ আবিষ্কারের ঘটনা বেশি পুরনো নয়। গত শতাব্দীর গোড়ার দিকেও উড়োজাহাজ ছিল না। 1902 সালে আমেরিকার দুই সহোদর অরভিল রাইট ও উইলভার রাইট একটু উন্নত মানের গ্লাইডার তৈরি করে 10 থেকে 12 সেকেন্ড সময় আকাশে উড়ে সামান্য দূরত্ব অতিক্রম করতে সক্ষম হল। এতে হয়তো একটু ওড়ার আনন্দ ছিল, কিন্তু উদ্দেশ্যের সফলতা ছিল না। তাই নিজেদের তৈরি আকাশযানকে ঘষে মেজে অপেক্ষাকৃত হালকা জ্বালানি ব্যবহার করে 1903 সালের ডিসেম্বর মাসে যে আকাশ ভ্রমণ করেছিলেন সেটাই ছিল এরোপ্লেন বা উড়োজাহাজ যুগের সূচনা। বিশ্বজুড়ে পরীক্ষা নিরীক্ষা, উন্নত গবেষণায় বিমানের আকার, আকৃতি, ডানার গঠন পদ্ধতিতে নানাবিধ পরিবর্তন এলো। কোথাও বা উপর নিচে মিলিয়ে 2 জোড়া পাখা, কোথাও 3 জোড়া পাখা লাগিয়ে দেয়া হলো। বিমান আবিষ্কারের পর প্রথমে কোনো বিমানবন্দর ছিল না। বিস্তীর্ণ মাঠের ঘাসের উপর বিমান প্রশিক্ষণ বা ওঠানামা করত। উড়োজাহাজ আবিষ্কারক অরভিল রাইট ও উইলভার রাইট যে জায়গাটিতে উড়োজাহাজ ওঠানামা করাতেন বা উড্ডয়নের নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করতেন, সে জায়গাটি উত্তর ক্যারোলিনের কিটি হক। তখন কিটি হক ছিল বিস্তীর্ণ ঘাসের মাঠ। কোনো রানওয়ে না থাকায় কিটি হককে বিমানবন্দরে মর্যাদা দেয়া হয়নি। দুই সহোদরের নিরলস অধ্যাবসায় ও কঠোর অনুশীলনের মাধ্যমে 1905 সালের মধ্যেই বিমান শৈলীর প্রভূত উন্নতি সাধন করেন। তখন জগৎ জুড়ে দুই ভাইয়ের খ্যাতি ছড়িয়ে পড়ল। এবার দুই ভাই স্বপ্ন দেখলেন বিমান তৈরির কারখানা খোলার। 1908 সালে ভার্জিনিয়ার ফোর্ট মেয়ার গড়ে তুললেন বিমান তৈরির কারখানা, নাম দিলেন রাইট এয়ারক্রাফট কোম্পানি। উড়োজাহাজ আবিষ্কারের 100 বছর পেরিয়ে গেছে। বর্তমানে কত ধরনের উড়োজাহাজ আকাশে ওড়ে
এই জাহাজগুলো আকাশে ওড়ার আগে সবগুলো সিস্টেম ঠিক আছে কি না এ মর্মে একজন লাইসেন্স প্রাপ্ত এয়ারক্রাফট মেইনটেনেন্সের কাছ থেকে ছাড়পত্র নিয়ে ফ্লাইট করতে হয়। বিমানটি যেন আকাশে নিরাপদে উঠতে পারে এই বিষয়টি যেমন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারগণ নিশ্চিত করেন, তেমনি যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করেন কেবিন ক্রুগণ। বলা চলে আকাশে শান্তির নীড় তৈরিতে কেবিন ক্রুরাই মুখ্য ভূমিকা পালন করে থাকেন। বিমান আকাশে ওড়ার সকল বিষয় নিশ্চিত হওয়ার পর শুরু হয় বিমানের যাত্রী ওঠানো, তারপর যাত্রীদের সিটে বসানো, সিট বেল্ট বাঁধা অবস্থায় যাত্রীদের সেবায় এবং ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন কয়েকজন ব্যক্তি, তাদের বলা হয় কেবিন ক্রু। এর মধ্যে পুরুষদের বলা হয় ফ্লাইট স্টুয়ার্ড এবং মহিলাদের বলা হয় এয়ার হোস্টেস। কি নাম আপনার? সুমনা মাওলা চৌধুরী। আমি ইউনাইটেড কলেজ এভিয়েশন থেকে এখানে একটা ট্রেনিং এ এসেছি। বিমানের ভেতর আপনারা কি করলেন? বিমানের ভিতরে আমাদেরকে যা কোর্সে করানো হয়েছে কোর্স ক্যারিকুলামে, সেগুলোই আমরা প্র্যাকটিক্যালি নিজেরা অ্যাবজর্ভ করলাম। এখন অন ফ্লাইটে ওখানে সার্ভিং যেই কেবিন ক্রু ছিলেন তার ইনস্ট্রাকশন গুলো আমরা খুব মনোযোগ সহকারে দেখেছি, কারণ এগুলোই আমরা ক্লাসে পড়েছি। আমি সিফাতেনা সেতু। ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আকাশপথে যাব, চড়বো, সেটা অন্যরকম একটা। আজকে যেটা ঘটছে আমার জীবনে, এটা একটা অসাধারণ জিনিস, আমি কখনো ভুলবো না আজকের কথা। আমার গ্রুপে যারা আছে সবাইকে আসলে সবাই একসাথে ঘুরছি, ট্রেনিং করছি, অনেক আনন্দ করছি এবং অনেক কিছু শিখছি, যেটা লাইভ আজকে আমরা এতদিন কাগজে কলমে লিখে পড়ে আসছি, আজকে আমরা সেটা প্র্যাকটিক্যালি করছি। পূর্বে যেমন বিমানের কেবিন ক্রু হওয়ার জন্য বিমানে চাকরি হওয়ার পর একটি ট্রেনিং নিয়ে কেবিন ক্রু হিসেবে যোগদান করতে হতো, সেই ধারায়ও বর্তমানে এসেছে ব্যাপক পরিবর্তন। দর্শক, আমি কথা বলছি একটি এভিয়েশন কলেজের ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাহ আকরাম ফয়েদের সাথে। আপনার কাছে জানতে চাইবো, আপনারা যে স্টুডেন্টদের চট্টগ্রামে নিয়ে আসছেন কি উদ্দেশ্যে? আমরা ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে এসে তাদের ইন ফ্লাইট ট্রেনিং এর জন্য আমরা ফ্লাইটের মধ্যে ট্রেনিং নিয়ে থাকি ওদের, এবং এটি একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং। আমরা এছাড়াও চিটাগং, কলকাতা এবং বিভিন্ন জায়গায় ওদেরকে নিয়ে আমরা ইন ফ্লাইট ট্রেনিংটা নিয়ে থাকি। আপনারা যখন বিমানে আসেন তখন কি বিমানের ভেতরেই ট্রেনিং এর বিষয়গুলি নিয়ে আলোচনা হয়? জি, বিমানের ভিতরে আমরা ট্রেনিং এর বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আমাদের ফ্লাইট কিভাবে করতে হয়, সার্ভিস এবং ইমার্জেন্সি ইকুইপমেন্ট এবং প্যাসেঞ্জার হ্যান্ডলিং সবকিছু ব্যাপারে আমরা ওখানে আলোচনা করে থাকি। এখন কেবিন ক্রু বিষয়ে একাডেমিক শিক্ষা চালু হয়েছে। অল্প সময়ের মধ্যে একজন মানুষ নিজেকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক টেকনিক্যাল শিক্ষা। মাত্র ও লেভেল এবং এসএসসি পাশের পর 16 থেকে 35 বছরের ছেলে অথবা মেয়ে মাত্র 3 মাসের একটি ট্রেনিং নিয়ে কেবিন ক্রু হিসেবে উড়োজাহাজে মোটা অঙ্কের বেতনে চাকরি নিতে পারেন। সেই সাথে ঘুরে বেড়াতে পারেন পৃথিবীর নানা প্রান্তে, সীমাহীন নীল আকাশকে নিজের হাতের মুঠোর মধ্যে আনতে। পাশাপাশি গ্ল্যামারাস রোমাঞ্চকর ব্যতিক্রম এই পেশা একজন মানুষকে নিয়ে যাবে উন্নতির চরম শিখরে। উড়োজাহাজের টেকনিক্যাল যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ, উচ্চশিক্ষা দিতে দুইজন সফল উদ্যোক্তা জনাব আলহাজ নুরুল আমিন ও জনাব মোহাম্মদ আলী নিরলস পরিশ্রম করে গড়ে তুলেছে এভিয়েশন কলেজ। রাজধানীর ঢাকার উত্তরায় প্রতিষ্ঠানটি 2008 সালে যাত্রা শুরু করে। দর্শক, আমি কথা বলছি একটি এভিয়েশন কলেজের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইবো আপনি এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য সম্পর্কে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, এডেক্সেল ইউকের মাধ্যমে এভিয়েশনের যে কোর্সগুলি আছে এখানে পরিচালিত হয়। তার মাধ্যমে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে এবং এখানে পড়াশোনা করার পর আমাদের বিভিন্ন এয়ারলাইন্সের ছেলেমেয়েরা জব করছে, ইন্টার্নশিপ করছে এবং বিভিন্ন ছাত্রছাত্রী দেশ বিদেশে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে হায়ার এডুকেশনে যাচ্ছে। আপনার এখানে কি কি বিষয়ে শিক্ষা দেওয়া হয়? একজন ছাত্রছাত্রী এখানে ভর্তি হওয়ার পর তার যতটুকু কোয়ালিটি দেওয়া দরকার, যতটুকু যোগ্যতা হওয়া দরকার সেটা এখান থেকে পায় এবং পরবর্তীতে যারা যখন ওজিটিতে যায় বা অন জব ট্রেনিং এ যায় তখন বাকিটুকু তারা সম্পন্ন করে এবং সম্পন্ন করার সাথে সাথে তাদের দক্ষতা বেড়ে যায় এবং তারা বিভিন্ন এয়ারলাইন সহ বিভিন্ন এয়ারপোর্টে তারা কাজ করতে থাকে। দক্ষ প্রশিক্ষক, শিক্ষক, আধুনিক ক্লাস সমৃদ্ধ এই কলেজটিতে রয়েছে কম্পিউটার ও এভিওনিক ল্যাব ছাড়া পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি। ক্যাম্পাসে রয়েছে DC-10 বিমানের বিশাল আকৃতির একটি ইঞ্জিন। কি নাম আপনার? আমার নাম ফারদিন ইশরাক প্রীতম। আপনি কিসে পড়ছেন? আমি HND ব্যাচ 7 আছে অন এরোনটিক্স ইঞ্জিনিয়ারিং।
তো এই ধরনের পেশা বা এই ধরনের শিক্ষায় কেন শিখতে আসছেন? বেসিক্যালি এটা একটা ডিমান্ডিং অ্যান্ড অনেক আগের একটা ইচ্ছে ছিল আমার যে ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ার হয়ে বের হব। অ্যান্ড এই সেক্টরটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার অ্যাকসেপ্টেড অ্যান্ড অনেক ডিমান্ডিং অ্যান্ড চ্যালেঞ্জিং একটা অ্যাডভেঞ্চারাস ক্যারিয়ার করা যায় এটার মাধ্যমে। আর এছাড়া আমার নিজের দেশের জন্য নিজে কিছু করে অন্য দেশের সাথে কম্পিটিভ করতে পারবো, এই ইচ্ছা নিয়ে আমি এই চ্যালেঞ্জটা নিজের দিকে টেনে নিয়ে আসি। কি নাম আপনার? আমার নাম মালিহা মাহজাবিন। কিসে পড়ছেন আপনি? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এনডি করছি। তো আপনি এই বিষয়টা অর্থাৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কেন পড়ছেন? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক নোন একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং এটার ডিমান্ড অনেক বেশি, অনেক চ্যালেঞ্জিং একটা সাইড। এবং এয়ারক্রাফট সম্পর্কে ছোটবেলা থেকে অনেক বেশি ইন্টারেস্ট ছিল, অনেক কিউরিওসিটি ছিল যে জিনিসটা কিভাবে উঠছে, কিভাবে নামছে, কিছু ছাড়াই। এই জন্য অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার অনেক শখ ছিল, আব্বুর ইচ্ছায় ভর্তি হলাম। এবং এখন ভর্তি হওয়ার পর দেখছি যে এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেটা অনেক নলেজ গেইন করতে পারছি এবং মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটার জবের ফ্যাসিলিটিস অনেক অনেক ভালো, অনেক অপরচুনিটি আছে। এবং এই বিষয়টা আসলে অনেক অ্যাডভেঞ্চারাস, অনেক চ্যালেঞ্জিং। তার জন্য কেমন এনজয় করছেন? স্যার খুবই ভালো লাগছে, অনেক নতুন জিনিস শিখতে পাচ্ছি। ছোটবেলায় দেখতাম যে প্লেনটা যাচ্ছে, কিন্তু কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে কিছু জানতাম না। এখন জানতে পেরে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করছি আর কি। এই প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চালু আছে বিভিন্ন শর্ট কোর্স এয়ার হোস্টেজ অথবা কেবিন ক্রু সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন। এসএসসি অথবা ও লেভেল পাশের পর যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারেন। আমরা কেবিন ক্রু বেসিক ক্লাস করার পর এখন আমাদের কেবিন ক্রু কোর্সটা কমপ্লিট হয়েছে। তো আমরা প্র্যাকটিক্যালি ট্রেনিং করার জন্য ঢাকা টু চিটাগং, আবার এখন চিটাগং টু ঢাকা ব্যাক করতেছি। তো আমরা অনেক ভালো, আমাদের ছোটবেলায় স্বপ্ন যে আমরা ফ্লাই করব। তো এটার জন্য বেস্ট হচ্ছে কেবিন ক্রু হতে পারলে বিভিন্ন দেশে ওড়া যায়, আকাশে ওড়া যায়। ছোটবেলায় স্বপ্ন থাকতো প্লেনে উঠবো। যখন ছোট ছিলাম তখন দেখতাম আকাশের উপর দিয়ে বিমান যাচ্ছে, তখন আমার একটা ইন্টেনশন থাকতো কবে আমি ওইটা চড়বো। সফলভাবে এই কোর্সটি সম্পন্ন করে অনেকেই দেশ বিদেশের বিভিন্ন এয়ারলাইন্সে নিজেদের অত্যন্ত সফলভাবে উপস্থাপন করে আসছে। দর্শক, আমি কথা বলছি গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেবের সাথে, যিনি দীর্ঘদিন বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে একটি এভিয়েশন কলেজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের এভিয়েশন শিক্ষার বিষয়ে সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ বহুদিন যাবৎ বিমান বাহিনী বা বিমানের সঙ্গে সম্পৃক্ত। এখানে বহু ধরনের এবং বহু সংখ্যক রানওয়ে আছে। আপনারা জানেন লালমনিরহাট আছে, ফেনী আছে, কুমিল্লা আছে, কক্সবাজার আছে। কিছু কিছু ব্যবহার হচ্ছে, কিছু কিছু ব্যবহার হচ্ছে না। এই এয়ারফিল্ডগুলো যেগুলো তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন থেকেই বাংলাদেশের মানুষরা কিন্তু আপনার এই উড়োজাহাজ এবং কেমনে আসে যায় এগুলো শুধু দেখেছে, কিন্তু তার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত হতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে যাত্রা শুরু করেছে, তখন এই বিমানের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে মানুষের এই প্রফেশনের সঙ্গে সম্পৃক্ত হওয়ারও প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। ফলে এই পেশা হিসাবে এটাকে গ্রহণ করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক আপনার ট্রেনিং সেন্টার, স্কুল, কলেজ দরকার। এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, সেই সঙ্গে তারা যেন পূর্ণ পেশাগত দক্ষতা নিয়ে কর্মক্ষেত্রে জয়েন করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করার জন্য এই কলেজ চেষ্টা করতেছে। এই উড়োজাহাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য পেশা হিসেবে নিতে চাই, তাদেরকে আমি বলবো যে এটা বিশাল একটা ক্ষেত্র, যেখানে এখনো স্টিলে ভার্জিন, এখানে কোনো তেমন কোনো স্কোপ হয়নি। সমস্ত প্রায় ক্ষেত্রেই বিদেশে যেতে হয় এই সম্পর্কে শিক্ষা নিতে হলে। তো সেটা অত্যন্ত ব্যয়বহুল, সবার পক্ষে সম্ভব না। দেশের মধ্যে যদি একটা ইনস্টিটিউট থাকে, সেখান থেকে শিক্ষা নিলে পরে আমাদের শিক্ষা যে কোনো জায়গায় আন্তর্জাতিক মানের। সুতরাং এখান থেকে যেরকম একটা শিক্ষা পাওয়া যায়, তাহলে তারা পেশাজগত ক্ষেত্রে আরো বহু সংখ্যক ছেলে আসতে পারবে এবং বাইরে থেকে আর জনসংখ্যা নিয়ে আসতে হবে না। এখান থেকে এরা করেই আমাদের এই পেশাতে আমরা জনবল সরবরাহ করতে পারবো এবং তারাও কর্মসংস্থান পাবে। এ পেশায় যোগদানকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতন, মন ভরে পৃথিবীর অনেক দেশ দেখার সুযোগ।
যা অন্য কোনো পেশায় তা সম্ভব নয়। মাত্র 3 মাসের শর্ট কোর্স একজন পুরুষ বা মহিলাকে গড়ে তুলতে পারে সম্পূর্ণ যোগ্য ক্রু হিসেবে, এছাড়া আধুনিক যুগের স্মার্ট মানুষ হিসেবে। দর্শক, আমি কথা বলছি একেএম আতাউল হক সাহেবের সাথে, যিনি উড়োজাহাজ কেমন করে উড়ে এমন একটি বই লিখেছেন। তো আপনি কি চিন্তা করে বা কোথায় থেকে অনুপ্রেরণা পেয়েছেন উড়োজাহাজ কেমন করে উড়ে এই বইটি লেখার জন্য? উড়োজাহাজ কেমন করে উড়ে, আমাদের সাধারণ মানুষ সবার এটা কৌতূহল আছে, এত বড় উড়োজাহাজ আকাশে উড়ে কেন। আমাদের মাতৃভাষায় এই ধরনের কোনো বই নেই। আমি 1991 সালে নেদারল্যান্ডে যখন ট্রেনিং এ গেলাম, তখন দেখলাম যে ওদের মাতৃভাষা উড়োজাহাজের উপরে সব বই, আমাদের মাতৃভাষায় একটা বইও নাই। তো আমি নেদারল্যান্ড থেকে আসার পরে তখন আমাদের যে মাতৃভাষা বই লেখার একটা মনস্থির করি। 1999 সালে আমার বইটা প্রথম প্রকাশ হয়, দ্বিতীয় প্রকাশে এই মাসে এটা হলো। এতে অনেক তথ্যগত উন্নতি হয়েছে। আমি চেষ্টা করেছি যে আমাদের যে যুব সমাজকে টেকনোলজি মাইন্ডেড করা আর কি, তারা জ্ঞান বিজ্ঞানের দিকে অগ্রসর হোক, ফিকশন নোবেলের মধ্যে মনস্থির না করে বই জ্ঞানগত উন্নতি, টেকনোলজি উন্নতি যত হবে তত মানুষের উদারতা বাড়বে, নিজকে সব জানতে পারবে। আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে টেকনোলজিটা মাতৃভাষায় লিখতে হবে, এটা কোনো বিকল্প নেই। টেকনোলজি জানতে হবে, তাহলে যখন আমাদের ধর্মান্ধতা, কুসংস্কার, এগুলো থেকে আমরা সহজে বেরিয়ে আসতে পারবো। এভিয়েশন সেক্টরের টেকনিক্যাল বিষয়ে বিভিন্ন কোর্স করে শুধু দেশে নয় বিদেশেও চাকরির সুযোগ গ্রহণ করতে বেকার তরুণ তরুণীরা এগিয়ে আসতে পারেন। দর্শক, আমি কথা বলছি একজন অভিভাবকের সাথে, যিনি তার মেয়েকে এভিয়েশনে পড়তে দিয়েছেন। কি নাম আপনার? আমার নাম রুকসানা বানু লীরা। আমার মেয়ে পড়ছে, মেয়ের নাম সামিয়া নাফিস হক। তা আপনি কেন এই বিষয়ে আপনার মেয়েকে পড়তে দিয়েছেন? এটা একটা চ্যালেঞ্জিং পেশা, আর প্রথমত এটা হচ্ছে আমার মেয়ের খুব পছন্দ এই লাইনে পড়ালেখা করার, সাথে আমারও ইচ্ছা আছে, এই কারণে ওকে পড়ানো। আর এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড পেশা হিসেবে, আর বাংলাদেশে এখন অনেক এয়ারক্রাফট আসছে, অনেক এটার উপরে অনেক প্রসার হচ্ছে, অনেক উন্নত হচ্ছে, এই কারণেই আমি ওকে দেওয়া। এতে করে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন আসতে পারে। কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ অল্প সময়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, জয় করতে পারে বিশ্বকে। দর্শক, এখন দেখুন আয়ারল্যান্ডে বসবাসরত একজন বাংলাদেশি নারী বৈমানিকের উপর চিত্র। রাইট ব্রাদার্সের সাফল্যের মূলে ছিল লক্ষ্য স্থির করে ইতিবাচক কর্মপ্রচেষ্টা। বিখ্যাত ও সফল ব্যক্তিদের মতে সফলতার মূল মন্ত্র হল 15% মেধা ও 85% কর্মপ্রচেষ্টা। লক্ষ্য স্থির করে চেষ্টার পর সফল হয়েছেন বাংলাদেশের এমন একজন তরুণী হলেন মাকসুদা আক্তার প্রিয়তি। তিনি কৈশোরে আয়ারল্যান্ডে পাড়ি জমান নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামে। জন্ম ঢাকার ফার্মগেট এলাকায়, শৈশব ও কৈশোর কেটেছে ঢাকা শহরে। এরপর চলে যান আয়ারল্যান্ডে, সেখানে পড়াশোনার ফাঁকে ফাঁকে প্রশিক্ষণ নেন বিমান চালানোর। তারপর আইরিশ বিমানে কর্মরত থাকা অবস্থায় সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মিস আয়ারল্যান্ড 2014 খেতাব অর্জন করেন। পরবর্তীতে আমেরিকার জামাইকায় 2015 সালে অনুষ্ঠিত মিস আর্থ প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করে 3টি বিভাগে প্রথম সহ দ্বিতীয় স্থান অর্জন করেন। বৈমানিক হওয়ার কারণেই প্রিয়তির আত্মবিশ্বাস তাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। বর্তমানে সময়ের প্রয়োজনে মানুষ নানান পেশায় নিজেদের সম্পৃক্ত করছে। এর মধ্যে আকর্ষণীয় পেশা হিসেবে পাইলটিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেস এবং কেবিন ক্রু বিশ্বব্যাপী সমাদৃত। এ ধরনের পেশায় জনবল তৈরিতে আমাদের দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরো এভিয়েশন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা। বিমান আবিষ্কারের ফলে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেমন যাতায়াত করতে পারছে, তেমনি দ্রুত চলমান এ বহনটিকে ধীরে সৃষ্টি হয়েছে বহু মানুষের কর্মক্ষেত্র। উড়োজাহাজের বিভিন্ন শাখায় বাংলাদেশের মানুষের অংশগ্রহণ দিন দিন বেড়ে চলেছে। এভিয়েশনের বিভিন্ন শাখার পেশায় যারা অংশ নেবে তাদের সামনে রয়েছে অর্থনৈতিক প্রতিপত্তি এবং রোমাঞ্চকর সোনালী জীবনের হাতছানি। এছাড়া আকাশে ওড়ে সাগর, নদী, পাহাড় পর্বতের উপর দিয়ে ঘুরে বেড়ানো, সেই সাথে পৃথিবীর অনেক দেশ ভ্রমণের সুযোগ।
সম্মানিত দর্শক, কারিগরি ও জীবনমুখী শিক্ষা এবং এভিয়েশন ক্যারিয়ারের বিষয়ে সামান্য কিছু তথ্য এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আগামী পর্বে বিজ্ঞান ভিত্তিক জীবন ঘনিষ্ঠ আরো কিছু বিষয় উপস্থাপনের প্রত্যাশা রইল। অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক রূপান্তর, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আপনারা ইচ্ছে করলে ইমেলেও আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে smsbtvrupantor@yahoo.com। আগামী রূপান্তর অনুষ্ঠানে রূপান্তরিত নতুন কিছু বিষয় দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।